বন্ধুরা, আজকের ক্লাসে আমরা খুব সহজ একটা টপিক নিয়ে আলোচনা করব। একটা সূত্র দেখব, বেসিক্যালি দুইটা সূত্র দেখব হল বিভাবের, তারপরে আমরা ম্যাথ প্রবলেম করব। তো আলোচনাটা শুরুর আগে আমি একটা ভিডিও ক্লিপ দিয়ে শুরু করি। আলোচনাটা খুবই সহজ, তেমন কঠিন কিছু না। তো এখানে কি দেখতে পাচ্ছ তোমরা? একটা আয়তাকার পাত রয়েছে। এটা তামার পাত হতে পারে বা অন্য পরিবাহীর পাত হতে পারে। সেটার মধ্যে আমরা কি করলাম, সেটার দুই প্রান্তে আমরা ব্যাটারি কানেক্ট করলাম। ব্যাটারি কানেক্ট করলে কি হবে? ব্যাটারি মানে বিভব পার্থক্য প্রয়োগ করলাম। প্রয়োগ করলে আমার এই পাতের মধ্য দিয়েও, যেহেতু এটা পরিবাহী পাত, এই পাতের মধ্য দিয়েও তড়িৎ পরিবহন ঘটবে। সো তড়িৎ পরিবহন ঘটা, দ্যাট মিন্স নেগেটিভ পার্ট থেকে আসলে আমার ইলেকট্রনগুলো প্রবাহিত হয়ে হয়ে পাতের মধ্য দিয়েও সে গমন করবে। এই ইলেকট্রনগুলো যখন প্রবাহিত হচ্ছিল, সে কিন্তু সুষমভাবে পাতের মধ্য দিয়ে পরিবাহিত হচ্ছিল। আমরা কি করলাম? এই সুষমভাবে পরিবহন হওয়ার সময় আমরা এর মধ্যে একটা চুম্বক এনে স্থাপন করলাম, অর্থাৎ তাকে একটা চুম্বক ক্ষেত্রের মধ্যে স্থাপন করলাম। তাহলে যেটা হয় সেটা হচ্ছে, আমরা জানি কোনো চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে আধান যদি গতিশীল হয়, যেমন এখানে একটা চুম্বক ক্ষেত্র প্রযুক্ত আছে, আবার পাতের মধ্য দিয়ে ইলেকট্রনগুলো গতিশীল অবস্থায় গমন করছে, তাহলে এই আধানগুলো বা ইলেকট্রনগুলো কি হবে? সোজাভাবে যেতে পারবে না, তারা একটু বেঁকে যাবে। কারণ আমাদের সেই প্রথম ক্লাসের আলোচনা থেকেই তো আমরা দেখে এসেছি যে কোনো আধান যদি চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে গতিশীল হয়, সে কি খানিকটা বেঁকে যায়। সো আলটিমেটলি তাই হবে। এই আধানগুলো যাওয়ার সময় দেখো এখন একটা পাশ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে যাওয়ার সময় তারা ওই পাশটা ঘেঁষে যাচ্ছে পাতের। তো আমরা যদি একটা সুনির্দিষ্ট মোমেন্টে চিন্তা করি, মানে ধরো একটা সুনির্দিষ্ট মোমেন্ট চিন্তা করছি যে একটা থামিয়ে, মানে এখানে তো কন্টিনিউয়াসলি একটা প্রবাহ হচ্ছে, ইলেকট্রনগুলো একটা পাশ ঘেঁষে যাচ্ছে। সো আমরা যদি একটা মুহূর্ত জাস্ট স্থিরভাবে চিন্তা করি, পজ করে চিন্তা করি, তাহলে যেটা দেখব যে আমাদের মনে হবে আয়তাকার পাতের একটা পাশে অধিক সংখ্যক নেগেটিভ চার্জ আর আরেকটা পাশে অধিক সংখ্যক পজিটিভ চার্জ রয়েছে। কেন? কারণটা চিন্তা করে দেখো, আমাদের এই যে আধানগুলো যাওয়ার সময় তো সোজা যাচ্ছিল, চুম্বকটা আসার ফলে কি হয়েছে? আধানগুলো বেঁকে গিয়েছে। আর কোন দিকে বেঁকে যাবে সেটাও কিন্তু আমরা বের করতে পারি ফ্লেমিংয়ের বামহার্স নীতি দিয়ে। সো ধরো আমরা বের করলাম, বের করে দেখলাম আধানগুলো ওপরের দিকে বেঁকে যাচ্ছে। এইটার ওই পাশটা যদি ওপরের দিক বলি, ওপরের দিকে বেঁকে যাচ্ছে। তাহলে এই পাশে কি প্রয়োজনের চেয়ে একটু বেশি নেগেটিভ চার্জ মনে হবে না? কারণ আধানটা সোজা চলে যেত, এখানে নেগেটিভ চার্জ থাকার কথা ছিল না। বাট এখন চুম্বক বলের কারণে ওই পাশে আধানগুলো কি বেশি ফোর্সড। সো এই পাশে নেগেটিভ চার্জের আধিক্য দেখা যাবে। আর এই আধানগুলো কিন্তু অনেক, এই আধানটা আসলে কোথা থেকে এসেছে? এই আধানটা কি তোমাদের ধারণা? এইখান থেকে যে এদিকে যায়, আসলে এই আধানটা পাশের একটা আধানকে ধাক্কা দেয়, এই আধানটা পাশের একটা আধানকে ধাক্কা দেয়। এইরকমভাবে এইখানের আধানটাও কিন্তু সামনে যে ধাক্কা পায়, এখানে আধানটা সামনে যে ধাক্কা পায়, এভাবেই কিন্তু আসলে তড়িৎ প্রবাহটা সংগঠিত হয়, যেটা আমি সেই চলতড়িৎ ক্লাসে তোমাদের দেখেছিলাম। সো আমাদের এই আধানগুলো অ্যাকচুয়ালি যাওয়ার পথে, তার মানে এর ওপরের দিকে ধাক্কা পাচ্ছে। ওপরের দিকে ধাক্কা পাচ্ছে কার আধান? ওরই আধান। মাঝখানের যেটা সামনে যাওয়ার কথা ছিল সেটা একটু উপরে গিয়ে সামনে যাচ্ছে। তাহলে যেই জায়গা থেকে সে অ্যাকচুয়ালি সামনে গেল, সেই জায়গাটাতে কি একটু খালি হয়ে গেল না? খালি হয়ে গেল মানে কি, ইলেকট্রন একটু ঘাটতি দেখা গেল না? তার মানে সেখানে কি প্রোটনের আধিক্য আমরা দেখতে পাবো। সেই কারণেই বন্ধুরা, এই পাশে ইলেকট্রনের আধিক্য বেশি দেখা যাবে, কারণ এই পাশের আধানটাই যাওয়ার পথে সোজা যাচ্ছে, বাট একটু বাঁকা হয়ে সোজা যাচ্ছে, মানে উপরের দিকে হয়ে। তাই আমরা যেটা দেখব সেটা হচ্ছে ওপরের দিকে নেগেটিভ চার্জের আধিক্য আর নিচের দিকে পজিটিভ চার্জের আধিক্য। তার মানে আমাদের এই আয়তাকার পাত্রার এক পাশে এক রকমের আধান, আরেক পাশে আরেক রকমের আধান আমরা সঞ্চিত হতে দেখব। তার মানে এদের মধ্যে বিভব পার্থক্য থাকবে। আমরা জানি বিভব পার্থক্য হয় কার কারণে? আধানের কারণে পজিটিভ বিভব হবে এখানে, পজিটিভ চার্জের কারণে, আর এখানে নেগেটিভ চার্জের কারণে নেগেটিভ বিভব হবে। সো এই দুইটার মাথার মধ্যে যদি আমরা অ্যাকচুয়ালি কী করতে পারি, আমরা ভোল্ট মিটার কানেক্ট করে দিতে পারি, তাহলেই তো আমরা এই দুইটা মাথার মধ্যে বিভব পার্থক্য মেপে ফেলতে পারবো। সো আমরা যে তাই করলাম, দেখো দুইটা মাথার মধ্যে আমরা কি করলাম, আমরা ভোল্ট মিটার কানেক্ট করলাম এখানে আর এখানে। ভোল্ট মিটার দুইটা মাথা কানেক্ট করে দিলাম, তাহলে আমরা কি পাবো? এখানে ভোল্টেজের রিডিং পাবো। দ্যাট মিনস এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে বিভব পার্থক্যের রিডিং পাবো, কারণ এখানে পজিটিভ বিভব হয়ে থাকবে, এখানে নেগেটিভ বিভব হয়ে থাকবে। সো এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য চলে আসবে, যেটা আমরা এখানে রিডিং আকারে দেখতে পাবো। তাহলে এই যে পুরো প্রক্রিয়াটা আমরা দেখলাম, এটা কিন্তু সম্ভব হতো না। এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে কিন্তু বিভব পার্থক্য দেখা যাওয়ার কথা ছিল না। কখন দেখা গিয়েছে? চুম্বকটা দেওয়ার ফলে আমাদের বিভব পার্থক্য প্রয়োগ করেছি এই বিন্দু আর এই বিন্দুর মধ্যে। ব্যাটারি দিয়ে যে আমরা বিভব পার্থক্যটা প্রয়োগ করেছি সেটা হচ্ছে এইটা আর এইটার মধ্যে, মানে এই মাথা আর এই মাথার মধ্যে। বাট এই মাথার মধ্যে কিন্তু আমরা বিভব পার্থক্য প্রয়োগ করিনি। তারপরও এই দুইটা মাথার মধ্যে আমরা একটা বিভব পার্থক্য পেতে দেখব। সেটা কেন হচ্ছে? এই বহিঃচুম্বক ক্ষেত্রটা প্রয়োগ করার ফলে হচ্ছে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে আমরা বলি হল ক্রিয়া। আর এই যে বিভব পার্থক্যটা এই আয়তাকার পাতের দুই প্রান্তের মধ্যে জমা হবে, এই দুই প্রান্ত না কিন্তু
এই দুই প্রান্তের মধ্যে যে বিভব পার্থক্যটা জমা হবে সেটাকেই আমরা অ্যাকচুয়ালি বলি হল বিভব। সো আমরা তাহলে সংজ্ঞাতে চলে আসি, কোনো তড়িৎবাহী পরিবাহককে চুম্বক ক্ষেত্রে স্থাপন করলে তড়িৎ প্রবাহ ও চুম্বক ক্ষেত্র উভয়ের সাথে লম্ব বরাবর একটি বিভব পার্থক্য সৃষ্টি হয়। তাহলে দেখো তড়িৎ প্রবাহটা হচ্ছিল কোন বরাবর? এই বরাবর হচ্ছিল, আর চুম্বক ক্ষেত্রটা প্রয়োগ করা হয়েছিল কোন বরাবর? এই বরাবর হয়েছিল। তাহলে দুইটা অক্ষ হয়ে গেল, এইটা একটা অক্ষ, আবার খাড়া ওপরের দিকে একটা অক্ষ, আরেকটা অক্ষ বাকি রইল এই অক্ষটা। সো এই বরাবর আমরা কি পেয়েছি? বিভব পার্থক্যের সৃষ্টি হতে দেখেছি, মানে ভোল্টেজ উৎপন্ন হতে দেখেছি। আর এই ঘটনাটাকে আমরা বলি হল ক্রিয়া, আর যে ভোল্টেজটা তৈরি হবে আসলে এই দুই মাথার মধ্যে সেটাকে আমরা বলছি হল ভোল্টেজ। কাহিনীটা কিন্তু একদম সিম্পল, একদম জটিল কিছু না। সো আমরা তাহলে পুরো প্রক্রিয়াটি চলো আবার একটু দেখে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আবার প্রথম থেকে তোমরা পুরো প্রক্রিয়াটি দেখো। তাহলে কিন্তু আমরা আবার সেই পুরো প্রক্রিয়াটি দেখলাম। এই পুরো প্রক্রিয়াটির মধ্যে কিন্তু আমরা বুঝতে পারলাম যে আসলে যেই বরাবর তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই বরাবর তো বিভব পার্থক্য থাকছেই, তার ছাড়াও লম্বালম্বিভাবে একটা বিভব পার্থক্য তৈরি হচ্ছে, আর সেই বিভব পার্থক্যটাকে আমরা হল বিভব বলছি। তো চলো এবার আমরা চলে আসি আমাদের এইটার ম্যাথমেটিক্যাল প্রসেসে। সো আমরা সেই আয়তাকার পার্টটাকে নিলাম, এখন একটু ডাইমেনশনগুলো নিয়ে কাজ করি। আমরা এখানে একটা ডাইমেনশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দৈর্ঘ্য। সো এইটাকে আমরা বলছি দৈর্ঘ্য। এই বরাবর যে ডাইমেনশনটা সেটাকে আমরা বলছি প্রস্থ, ডি দিয়ে প্রকাশ করছি, দৈর্ঘ্যটাকে এল দিয়ে প্রকাশ করছি। আর এই বরাবর যে ডাইমেনশনটা এটাকে আমরা বলছি পুরুত্ব, মানে থিকনেস, সেটাকে টি দিয়ে প্রকাশ করছি। আমরা এখন এটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ দিব একটা দিক বরাবর, চৌম্বক ক্ষেত্র দিব আরেকটা দিক বরাবর। সো তড়িৎ প্রবাহটা ধরো হচ্ছে এল বরাবর, মানে দৈর্ঘ্য বরাবর। সো এল বরাবর তড়িৎ প্রবাহ হওয়া, দ্যাট মিনস নেগেটিভ চার্জ আসলে ডান থেকে বাম থেকে, তড়িৎ প্রবাহ যদি বাম থেকে ডান দিকে যায় তাহলে ইলেকট্রন আসলে কোন দিকে প্রবাহিত হয়? ডান থেকে বাম দিকে। তবে আমাদের বইগুলোতে ইলেকট্রনের প্রবাহ দিয়ে সাধারণত এই সূত্রটা ডিরাইভ করা না, তাই আমি প্রোটনের প্রবাহ চিন্তা করে তোমাদেরকে ডিরাইভ করে দেখাবো, জাস্ট বইয়ের মতনই যেন তোমরা মিলিয়ে পড়তে পারো। কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু প্রোটন প্রবাহিত হয়ে তড়িৎ প্রবাহ হয় না, বরং আমরা জানি ইলেকট্রন প্রবাহ হয়েই কিন্তু তড়িৎ প্রবাহ হয়। বাট মজার ব্যাপার যেটা, তোমরা যদি ইলেকট্রনের প্রবাহ চিন্তা করেও এই কাজটা করো, ইলেকট্রনের প্রবাহ চিন্তা করেও তুমি যদি কোন দিকে ফ্লেমিংয়ের বামহস্ত নীতি অনুসারে বল পাবে সেই জিনিসটা মেপে দেখো, আমাদের মানের কিন্তু কোনো তারতম্য ঘটে না। তাই অ্যাকচুয়ালি বইয়ের ওই প্রসেসটাকেও ভুল আমরা বলতে পারি না, মানে আমি তাই ওই প্রসেসটাতেই তোমাদেরকে দেখাবো। সো এখানে তার মানে আমরা তড়িৎ প্রবাহ দিয়েছিলাম দৈর্ঘ্য বরাবর, চুম্বক ক্ষেত্র দিয়েছি আমি এই বরাবর, এই বরাবর, দ্যাট মিনস আমি কোন বরাবর দিয়েছি? আসলে পুরুত্ব বরাবর। দেখো পুরুত্বটা কি এই বরাবর না? সো এই বরাবর আমি চুম্বক ক্ষেত্র স্থাপন করেছি। সো দৈর্ঘ্য বরাবর তড়িৎ প্রবাহ আর চুম্বক ক্ষেত্র পুরুত্ব বরাবর। সো আমাদের যে আধানটা আমরা বলেছি আমরা প্রোটন নিয়ে, মানে পজিটিভ চার্জ নিয়ে দেখাবো, কিন্তু আসলে অ্যাকচুয়ালি কী হয়? ইলেকট্রন প্রবাহিত হয়। সো আমরা একটা ধনাত্মক আধান নিয়ে আসলে জিনিসটা দেখাচ্ছি, মানে আমরা ধরে নিচ্ছি যে তড়িৎ প্রবাহ যেদিকে হয় সেদিকে আসলে একটা ধনাত্মক চার্জ প্রবাহিত হচ্ছে। ঠিক আছে? সো বইয়ের মতন যেন মিলিয়ে পড়তে পারো তোমরা। তো আমরা এই পজিটিভ চার্জটা তার মানে বাম থেকে ডান দিকে যাচ্ছে, যাওয়ার মুহূর্তে সে কিন্তু বল পাবে, রাইট? কারণ সে যেহেতু বেগ আছে তার একটা, আর তার মধ্যে একটা চুম্বক ক্ষেত্র প্রযুক্ত আছে, তাহলে সে একটা বল পাবে। সো বলটা যে সে পাচ্ছে, বলটা সে কোন দিকে পাবে? চিন্তা করে দেখো, আমরা ফ্লেমিংয়ের বামহস্ত নীতি অনুসারে বের করতে পারি। সো ফ্লেমিংয়ের বামহস্ত নীতি অনুসারে আমি ধনাত্মক চার্জ যেদিকে প্রবাহিত হচ্ছে সেই দিক বরাবর আমার বৃদ্ধাঙ্গুলের মধ্যমা, আমার বাম হাতের যে মধ্যমা আঙ্গুলটা আছে সেই দিকে তড়িৎ প্রবাহ, মানে সেই দিকে আমি পজিটিভ চার্জের বেগের দিকটা স্থাপন করেছি। আর চুম্বক ক্ষেত্রটা যেই দিক বরাবর সেই দিক বরাবর আমি বাম হাতের তর্জনী আঙ্গুলটা স্থাপন করেছি। সো এই দুইটা আঙ্গুল স্থাপন হলে এই বৃদ্ধা আঙ্গুলটাই তো আসলে কী নির্দেশ করে? চুম্বক বলের দিক নির্দেশ করে, রাইট? সো আমার এই ধনাত্মক চার্জটা প্রবাহিত হওয়ার সময় আসলে কী হবে? ওপরের দিকে একটা চুম্বক বল লাভ করবে, যেটাকে আমরা FM মানে ম্যাগনেটিক ফোর্স বলছি। এই বলটার কারণেই সে আসলে কি হয়? বেঁকে ওপরের দিকে সরে যায়, রাইট? ইলেকট্রন দিয়ে চিন্তা করলেও কিন্তু তাই, ইলেকট্রন দিয়ে চিন্তা করলেও তোমরা দেখতে যে ইলেকট্রনটা দিক দিয়ে আসার পথে উপরের দিকে জমা হচ্ছে। ইলেকট্রন দিয়েও চিন্তা করলে জিনিসটা ভুল নাই, জিনিসটা একদম একইভাবেই সূত্রগুলো আসবে। আচ্ছা, সো আমরা এখন এই বলটার, এই আধানটার ওপরে, তার মানে দেখলাম যে আধানগুলো এখানে যাওয়ার পথে ওপরের দিকে আসলে কি হয়ে যাবে? শিফট করবে, উপরের দিকে শিফট হয়ে সে এইভাবে প্রবাহিত হতে যাবে। সো যে পাশে পজিটিভ চার্জের আধিক্য দেখবো তার বিপরীত পাশে আসলে নেগেটিভ চার্জের আধিক্য দেখবো। সো নেগেটিভ চার্জ দিয়ে দেখলেও নেগেটিভ চার্জ যদি উপরে জমা হয় তাহলে পজিটিভ চার্জগুলো আসলে নিচে জমা হবে, মানে বিপরীত দিকে, দুই বিপরীত দিকে পরিবাহীটার যেই বরাবর চুম্বক বল লাভ হয়েছে সেই বরাবর দুই বিপরীত দিকে দুই রকমের চার্জের অস্তিত্ব আমরা খুঁজে পাবো। সো এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা ঘটার পরে আমরা যদি
দুই মাথায় মানে এই পরিবাহীর যেই বরাবর চুম্বক বলটা কাজ করেছে উপরের দিক বরাবর, ওই বরাবর অংশের দুই মাথায় আমরা যদি কি করি, আমরা ভোল্টমিটার স্থাপন করি। ভোল্টমিটার স্থাপন করলে আমরা অ্যাকচুয়ালি কী দেখতে পাবো, আমরা ভোল্টেজ এর মান পাবো, অর্থাৎ আমরা একটা ভোল্টেজ পাবো যেটাকে আমরা অ্যাকচুয়ালি কী বলছি, হল ভোল্টেজ বলছি। তাহলে দেখো তিনটা জিনিস, তড়িৎ প্রবাহ দিয়েছি দৈর্ঘ্য বরাবর, চুম্বক ক্ষেত্র দিয়েছি পুরুত্ব বরাবর, আর চুম্বক বল লাভ করেছি অপর যে মাত্রাটা রয়েছে আমার টি শেষ এল শেষ, তাহলে বাকি রইল কে ডি। তাহলে ডি বরাবরই আসলে চুম্বক বল লাভ হবে, আর চুম্বক বল যেই বরাবর লাভ হচ্ছে মানে ডি বরাবর, সেই বরাবরই আসলে আমরা কি পাবো, বিভব পার্থক্য পাবো। সো এটা কিন্তু বোঝাটা খুবই জরুরি। আমি বিভব পার্থক্যটা কোন বরাবর তৈরি হতে দেখব, কোন বরাবর দুই প্রান্তে তৈরি হতে দেখব, পুরুত্ব বরাবর, দৈর্ঘ্য বরাবর নাকি প্রস্থ বরাবর, এটা ডিপেন্ড করে কিসের ওপরে। যদি আমরা দৈর্ঘ্য আর পুরুত্ব বরাবর যথাক্রমে চুম্বক ক্ষেত্র আর তড়িৎ প্রবাহ দেই, তাহলে বাকি যে অবশিষ্ট মাত্রাটা রয়েছে মানে প্রস্থ, সেই বরাবরই আসলে আমরা দুই প্রান্তে কি পাবো, বিভব পার্থক্য পাবো, মানে চুম্বক বল পাবো। তো চুম্বক বল যেই বরাবর তার মানে তৈরি হয়, সেই বরাবরই আসলে দুই প্রান্তে কি তৈরি হতে দেখি, আমরা হল বিভব পার্থক্যের তৈরি হতে দেখি। আচ্ছা, সো এখন আমরা চলে আসি আমাদের আরেকটা কনসেপ্টে, যে আমাদের এই যে এক পাশে এক রকমের আধান আরেক পাশে আরেক রকমের আধান জমা হলো, এখন যদি একটা নতুন আধান এখানে আসে, মানে তড়িৎ প্রবাহের জন্য একটা নতুন আধান যদি প্রবাহিত হতে চায়, সে অ্যাকচুয়ালি কয়টা বল অনুভব করবে, সে কিন্তু দুইটা বল অনুভব করবে। কিভাবে, সে প্রথমত চুম্বক বল অনুভব করবে, যেটা ওপরের দিকে তাকে নিতে যাবে, কারণ সে যেতে যাচ্ছে ডান দিকে, চুম্বক ক্ষেত্র প্রবাহিত হয়ে আছে টি বরাবর, তাহলে সে উপরের দিকে বল লাভ করবে, যেটা আমরা দেখেছি, যেই কারণে আসলে ওরা উপরে উঠে গিয়েছে। এটা তো সে লাভ করবে এফ এম। আরেকটা জিনিস সে লাভ করবে এফ ই, মানে ইলেকট্রিক্যাল ফোর্স, মানে তড়িৎ বল। সেটা কেন, কারণটা চিন্তা করে দেখো, ওপরে অলরেডি পজিটিভ চার্জ আছে, নিচে অলরেডি নেগেটিভ চার্জ আছে, অপর একটা পজিটিভ চার্জ এখানে আসতে চাচ্ছে। এই অপর পজিটিভ চার্জটা ওপরের চার্জ করতে কি বিকর্ষিত হবে না আকর্ষিত হবে, আমরা জানি পজিটিভকে বিকর্ষণ করে, তাহলে সেটা বিকর্ষিত হবে নিচের দিকে। আবার এভাবেও চিন্তা করা যায়, এই পজিটিভ চার্জটা যাওয়ার সময় নিচে পাচ্ছে নেগেটিভ চার্জকে, নিচে নেগেটিভ চার্জ থাকলে নেগেটিভ চার্জ কী করবে, পজিটিভ চার্জকে পেলে আকর্ষণ করবে, রাইট। তার মানে এইখানে নতুন যে পজিটিভ চার্জটা যেতে চাবে, সে কিন্তু নিচের চার্জগুলো করতে আকর্ষিত হবে। তাই আমরা এখানে বলছি এফ ই সেটা। সো আমাদের এফ ইটা তার মানে কাজ করছে কোন দিকে, এফ এম এর অপোজিট দিকে। এটা কিন্তু ইলেকট্রন নিয়ে হিসাব করলেও একই রকমই হিসাবটা পেতে। যাই হোক, সো এফ এম তার মানে যেদিকে কাজ করবে, এফ ই তার ভিন্ন দিকে কাজ করবে। তাহলে চিন্তা করে দেখো, এটা কি একবারে মানে এখানে 20টা, এখানে 20টা ইলেকট্রন, এখানে 20টা প্রোটন, এখানে 20টা ইলেকট্রন জমা হওয়ার পরেই 21 নম্বর প্রোটনের বেলায় কি এই ঘটনাটা ঘটবে না। এটা কিন্তু প্রথম ইলেকট্রন জমা হওয়ার পরেই দ্বিতীয় প্রোটনটা যখন এখানে জমা হচ্ছিল, দ্বিতীয় ইলেকট্রনটা যখন এখানে জমা হচ্ছিল, তখনই কিন্তু দ্বিতীয় প্রোটনটা যখন আসছিল এসে উপরের দিকে গিয়েছে, আসলে সেই দ্বিতীয় প্রোটনটার বেলাতেও কিন্তু এই একই রকম দুইটা বল কাজ করেছে। বাট তখন তার জন্য এফ এম এর ভ্যালুটা অনেক বেশি ছিল এফ এর তুলনায়, কারণ একটা প্রোটনকে কতটুকুই বিকর্ষণ করবে, বা একটা প্রোটনকে একটা ইলেকট্রন কতটুকু আকর্ষণ করবে, তার চেয়ে এফ এম এর ভ্যালুটা অনেক বেশি ছিল, তাই সে ওপরের দিকেই অবস্থান নিয়েছে। তেমনিভাবে তৃতীয় ইলেকট্রনটা এসেও উপরের দিকেই অবস্থান নিয়েছে, চতুর্থ ইলেকট্রনটা এসেও উপরের দিকে অবস্থান নিয়েছে। কেন, কারণ এফ এম ছিল ডমিনেন্ট, মানে এটা প্রাধান্য রেখেছে, এটার মান বেশি ছিল এফ এর তুলনায়। বাট একটা সার্টেন টাইম পর একটু চিন্তা করে দেখো, দ্বিতীয় ইলেকট্রনটা যতটুকু এফ এম লাভ করেছে, তৃতীয় ইলেকট্রনটা আসার সময় কিন্তু এফইটা দ্বিতীয় ইলেকট্রনের চেয়েও বেশি অনুভব করেছে, কারণ তখন তাকে টানার মতন উপরের দিকে বিকর্ষণ করার মতন উপরে আছে 2জন প্রোটন, আর টানার জন্য নিচে রয়েছে 2জন ইলেকট্রন। এরকমভাবে যতই বেশি আসলে প্রোটন আসছে, ততই আসলে এফ এম এর ভ্যালুটা তো ফিক্সডই রয়েছে, এফ এম ভ্যালুটা তো বাড়ছেও না কমছেও না, কারণ একই বিতে আসলে নতুন প্রোটনটা আসছে, একই বি এর মধ্যে আসছে, আবার একই ভিতে সে আসছে। সো এফ এমটা বাড়ছেও না কমছেও না, বাট এফ এর ভ্যালুটা কিন্তু গ্র্যাজুয়ালি, যতই এখানে পজিটিভ চার্জ, যতই এখানে নেগেটিভ চার্জ জমা হচ্ছে, ততই কিন্তু বাড়ছিল। তার মানে একটা সময় পরে অবশ্যই আমরা ধরতে পারি যে একটা সময় পরে এমন একটা প্রোটন আসবে, যেই প্রোটনটার উপরেই একাধারে যে এফ এম আর যে এফই কাজ করবে, দুইটার ভ্যালু সেম হবে। সো ওই প্রোটনটা কিন্তু আর ওপরেও যাবে না, নিচেও যাবে না, সে তড়িৎ প্রবাহে এইভাবে সে চলে আসবে। তার মানে তার ক্ষেত্রে কিন্তু একদম চুম্বকক্ষেত্র না থাকলে যেভাবে প্রবাহ হতো, ঠিক সেভাবেই সে প্রবাহ হবে। কেন, কারণ তার উপরে আর বাহ্যিক কোনো বল কিন্তু কাজ করছে না, এফ এম কাজ করছে, এফই কাজ করছে, কিন্তু তারা পরস্পরকে নিউট্রাল করে দিচ্ছে।
সো তার ক্ষেত্রে আর কি হবে না, ওপরের দিকে যে প্রবাহ হওয়ার ব্যাপারটা ছিল সেটা আর সংগঠিত হবে না। তার মানে আমরা কিন্তু এখানে কথা প্রসঙ্গে একটা জিনিস বুঝে গেলাম, সেটা কি, সেটা হচ্ছে এই যে ভোল্ট মিটারটা আছে এটার মধ্যে তো ভোল্টেজের রিডিং পাবো আমরা। তো ভোল্টেজের রিডিং কি এমন যে লাগানোর সাথে সাথেই আমরা এখানে 20 ভোল্ট পাচ্ছি, 20 ভোল্ট এটা কনস্ট্যান্ট একটা ভ্যালু হয়ে আছে? না, আমরা যখন শুরুতেই লাগালাম জমা হওয়ার সময় তখন প্রথমে দেখব 0 ভোল্ট, 1 ভোল্ট, 2 ভোল্ট, এরকম করে করে বেড়ে 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 একটা ধরো মান 20 ভোল্ট অর্জন হবে। বাট এটা কিন্তু গ্র্যাজুয়ালি ইনক্রিজ হয়েছে। কারণ কি, কারণ গ্র্যাজুয়ালি উপরে চার্জ নিচে চার্জ জমা হয়েছে। একটা মানে এসে সে কিন্তু আর বাড়বেও না কমবেও না। ওই মানটা কখন অর্জিত হবে? ওই মানটা তখনই অর্জিত হবে যখন নতুন কোনো প্রোটন এসে আর উপরে জমা হচ্ছে না, নতুন কোনো ইলেকট্রন এসে আর নিচে জমা হচ্ছে না, মানে আর যখন জমা হওয়ার ব্যাপারটা থাকছে না, মানে যখন এফএম আর এফই সমান হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আসলে এই ভোল্ট মিটারের ভোল্টেজের মানটা একটা ফিক্সড ভ্যালু অর্জন করে ফেলছে। তার মানে আমরা কিন্তু এই হল ভোল্টেজ যে বলছি, হল ভোল্টেজ কিন্তু আমরা প্রথমে কিন্তু একরকমের মান পাবো, পরে কিন্তু আস্তে আস্তে মানটা বাড়বে, আর বেড়ে বেড়ে একটা সুনির্দিষ্ট মান পর্যন্ত সে বাড়বে, এরপরে সে আর বাড়বে না। আর ওইটা কখন হবে অর্জিত হবে? যখন এফএম আর এফই সমান হয়ে যাবে। এমনকি আমরা হল ক্রিয়ার ক্ষেত্রে সাম্যাবস্থা নামে একটা টার্মকে সিগনিফাই করি, সাম্যাবস্থা বলি। কখন হল ভোল্টেজটা বা হল ক্রিয়াটা সাম্যাবস্থায় পৌঁছেছে এটা কখন বলি? যখন নতুন কোনো আধান যে আসছে তার ওপরে যে ম্যাগনেটিক ফোর্স আর তার উপরে যে ইলেকট্রিক্যাল ফোর্স এটা সমান হয়ে যাচ্ছে। এই দুইটা সমান হলে আমরা বলি এই প্রক্রিয়াটা সাম্য অবস্থায় পৌঁছে গিয়েছে। সাম্য অবস্থায় পৌঁছালে কি হয়, এখানে ভি এর একটা ফিক্সড ভ্যালু অর্জন হতে আমরা দেখি। সো ভি এর একটা ফিক্সড ভ্যালু তখন আমরা পাবো, মানে হল ভোল্টেজের একটা ফিক্সড মান আমরা পাবো। আরেকটা জিনিস বলে রাখি, হল ভোল্টেজকে আমরা ভিএইচ দিয়ে প্রকাশ করি, যেহেতু এটা হল ভোল্টেজ, সো এইচ টার্মটা আমরা ইউজ করি। সো আমরা যখন সাম্যাবস্থায় পৌঁছে যাব, মানে এফ এম আর এফই সমান হবে, তখনই হল ভোল্টেজের একটা সুনির্দিষ্ট মান আমরা পাবো। এই মানটাই চলো আমরা সূত্র দিয়ে বের করবো। এটা তো আমরা ভোল্ট মিটারের দিকে তাকালেই বের করতে পারি, বাট আমরা এমন একটা জিনিস করবো যেন আমাদের বারে বারে এক্সপেরিমেন্ট করতে না হয়, বরং সূত্র বসিয়ে আমরা কাজ করে ফেলতে পারি। তো চলো এবার আমরা প্রসেসটা তো এক্সপ্লেইন করলাম, এখন এই প্রসেসটার জন্য ম্যাথমেটিক্যাল টার্মটা দেখে ফেলি। সো আমরা এই যে নতুন নতুন যে আধানটা আসবে তার উপরে কী কী বল থাকবে, এফ এম আর এফই, এগুলোর ভ্যালু দেখে ফেলি। এফ এম এর ভ্যালু হচ্ছে কিউ ভিবি সাইন থিটা, যেহেতু একটা আধান গতিশীল আধানের উপর চুম্বক ক্ষেত্রের বল, সেটা হচ্ছে কিউ ভিবি সাইন থিটা। এখন কিউ তো আধানের চার্জের মান, যদি আমরা প্রোটন নিয়ে চিন্তা করি সেক্ষেত্রেও চার্জের মান যা, আমি যদি ইলেকট্রন নিয়ে চিন্তা করি সেখানেও চার্জের মান সেটাই। তার মানে আমার কিউ এর ভ্যালুটা কিন্তু সুনির্দিষ্ট। সেটা কত? সেটা হচ্ছে আমার যেই চার্জগুলো আসবে সেই চার্জগুলোর জন্য 1.6 × 10⁻⁹, রাইট? ভি কত? ভি হচ্ছে আমার যেই তারণ বেগ নিয়ে আসবে, কারণ আমরা জানি একটা পরিবাহীর মধ্য দিয়ে ইলেকট্রন যেই বেগে গমন করে সেটাকে আমরা কী বেগ বলি? তারণ বেগ বলি, রাইট? সো এটা তারণ বেগ হিসেবে আমরা আলোচনা করব। আর যেহেতু আমাদের আলোচনাটা প্রোটন নিয়ে বলছি, কিন্তু আমি বলেছি ইলেকট্রন নিয়ে করলেও সেম আলোচনা হবে, সো আমরা ধরে নিব প্রোটনও সেম তারণ বেগেই মুভ করে। সো আলটিমেটলি আমাদের ভি হচ্ছে তারণ বেগ, আর বি হচ্ছে যে চুম্বক ক্ষেত্রটা আমরা প্রয়োগ করেছি। আর সাইন থিটা অংশটা দেখছি না কেন? কারণ এখানে থিটাটা কত? থিটা কার কার মধ্যবর্তী কোণ ছিল? ভি আর বি এর। ভি আমার ডান দিকে, বি হচ্ছে আমার লম্ব বরাবর এই দিকে, সো তাদের মধ্যবর্তী কোণ কত হবে? 90 ডিগ্রি না? এই যে এই আঙ্গুলের মতন, ভি তো আমার ডান দিকে আর বিটা আমার এই দিকে, সো এই দুইটা আঙ্গুলের মধ্যবর্তী কোণ কত? দুইটা আঙ্গুলের মধ্যবর্তী কোণ আমার 90 ডিগ্রি, রাইট? সো আলটিমেটলি সাইন 90 এর ভ্যালু 1, তাই সেটা লিখিনি। এবার আসি এফ ই, ইলেকট্রিক্যাল ফোর্স। এখন ইলেকট্রিক্যাল ফোর্সের ক্ষেত্রে কোনটা ব্যবহার করব? আমরা তো ইলেকট্রিক্যাল ফোর্স শিখেছি Q1 1/4πε0 Q1 Q2 r², সেটা ব্যবহার করব না। আমরা বরং সমপ্রাবল্য বিশিষ্ট একটা অঞ্চলে, কেন সমপ্রাবল্য বিশিষ্ট অঞ্চল বলছি কারণটা একটু চিন্তা করলেই তোমরা বুঝতে পারবে। কারণ এখানে দেখো এই যে চার্জগুলো আছে এদের মধ্যে কি একটা সমপ্রাবল্য বিরাজ করবে, কারণ উপরে যত সংখ্যক পজিটিভ চার্জ নিচে তত সংখ্যক নেগেটিভ চার্জ, সো একটা সমপ্রাবল্য বিরাজ করবে। আমরা অলরেডি সমপ্রাবল্য জিনিসটা কি সেটা কিন্তু পড়েছি। কোথায় পড়েছি? স্থির তড়িৎ অধ্যায়ে পড়েছি। সো স্থির তড়িৎ অধ্যায়ে কিন্তু এই জিনিসটা আমাদের পড়া আছে। সো সমপ্রাবল্য বিশিষ্ট একটা অঞ্চলে আমরা জানি যে চুম্বক তড়িৎ বল, যেটা তড়িৎ বলের ফর্মুলা হচ্ছে কি এফ ই ইকুয়াল টু কিউ ই। এটা কীভাবে এসেছে? তোমরা কিন্তু এই ফর্মুলাটা পড়েছো, ই ইকুয়াল টু এফ বাই কিউ আকারে। একদম প্রাবল্যের সূত্রে চলে যাবা আমার স্থির তড়িৎ ক্লাসে, সেখানে কিন্তু শুরুতেই এই ফর্মুলাটা পাবা, ই ইকুয়াল টু এফ বাই কিউ। সো আলটিমেটলি আমরা এইখানে যে আধানটা আসবে সেই আধানের উপরে যে তড়িৎ বলটা প্রযুক্ত হবে সেটার ভ্যালুটা লিখতে পারি কিউ ই। কিউ যেখানে আধানের চার্জের মান, আর ই যেখানে কিসের মান? ই হচ্ছে আমাদের যে প্রাবল্যটা এখানে বিরাজ করছে সেই প্রাবল্যের মান।
তো ইকেও কিন্তু আবার ভাঙিয়ে লেখা যায়, আমরা স্থির তড়িৎ অধ্যায়ই পড়েছি, ই ইকুয়াল টু প্রাবল্য আর বিভব পার্থক্যের মধ্যে একটা সম্পর্ক আমরা দেখেছিলাম। সম্পর্কটা ছিল এরকম, প্রাবল্য ইকুয়াল টু বিভব পার্থক্য ডিভাইড বাই যেই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে আমরা যেহেতু এই বিন্দু আর এই বিন্দু মানে কিনারের দুইটা বিন্দুর মধ্যে অ্যাকচুয়ালি কী করতে চাচ্ছি, কিনারের দুইটা বিন্দুর মধ্যে বিভব পার্থক্য বের করতে চাচ্ছি, তাহলে এই দুইটা বিন্দুর মধ্যে দূরত্বটা আসলে কত? এই দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব আমরা অলরেডি দেখেছি, এই দূরত্বটা কি ডি পরিমাণ, রাইট? সো এই দূরত্বটা, যেই দূরত্ব বরাবর চুম্বক বল প্রযুক্ত এটা হচ্ছে ডি পরিমাণ, রাইট? তাহলে আমরা যে সমপ্রাবল্যটা প্রযুক্ত আছে সেই সমপ্রাবল্যটা ইকুয়াল টু বলতে পারি যেই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য ডিভাইড বাই ডি, মানে এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। এইটা কিন্তু লিখতে পারি আমরা। তাহলে দেখো আমাদের এফ ই এর যে ফর্মুলাটা, সেখানে ই এর জায়গায় আমরা ভিএইচ বাই ডি, ভিএইচ কি হল ভোল্টেজ, এই দুই বিন্দুর বিভব পার্থক্য ডিভাইড বাই দূরত্ব লিখে ফেলতে পারি। আবার সাম্যাবস্থার লতে যদি চলে যায়, কারণ আমরা ফাইনালি যে বিভব পার্থক্যটা এখানে পাবো সেটাই তো আমরা বের করতে চাই, রাইট? আমরা কিন্তু শুরুতে যে 0 থেকে বেড়ে বেড়ে একটা মান হয়েছে সেই মানটাই বের করতে চাচ্ছি, মাঝখানের মানগুলো কিন্তু না। তার মানে আমরা কখনকার মান নিয়ে কাজ করতে চাই? সাম্যাবস্থায় যে বিভব পার্থক্যটা অর্জন হবে সেই মানটা নিয়ে কাজ করতে চাই। তাহলে আমরা এই সূত্রটাই শর্তটাই বসিয়ে দিলাম, এফ এম ইকুয়াল টু এফ ই, আর এফ ই এর ই এর জায়গায় কী বসিয়ে দিলাম আমি ভিএইচ বাই ডি, আর এফ ই এর জায়গায় যদি আমি ভিএইচ বাই ডি বসিয়ে দিই আর এফ এম ইকুয়াল টু এফ ই লিখি, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমরা পেয়ে যাব এরকম কিছু। এই জায়গায় চলে আসলো কিউ ভিবি পরিমাণটা, আর এখানে কিউ ই যেটা কিউ ই এর জায়গায় ভিএইচ বাই ডি, জাস্ট আমরা সেই মানটাই বের করতে চাচ্ছি যখন সাম্যাবস্থা অর্জন হয়ে গিয়েছে, তাই সাম্যাবস্থার শর্তটা আমরা ইউজ করলাম। তো আমরা এখানে কিউ উভয় পাশ থেকে কেটে নিতে পারি, উভয় পাশ থেকে কিউ যদি কেটে নিই তাহলে ভিএইচ ইকুয়াল টু কী আসছে বিভিডি। সো আমরা হল ভোল্টেজটা পেয়ে যাচ্ছি কার সমান? বিভিডি এর সমান। বি হচ্ছে কি আমার যে চুম্বক ক্ষেত্রটা প্রযুক্ত, ভি হচ্ছে কি আমার তারণ বেগটা, আর ডি হচ্ছে কি আমার যে বরাবর চুম্বক বল প্রযুক্ত আছে, চুম্বক বলটা আছে সেই বরাবর দূরত্বটা। সেই দূরত্বটা প্রস্থও হতে পারে, আমার দৈর্ঘ্যও হতে পারে, আমার পুরুত্বও হতে পারে। এটা ডিপেন্ড করবে তড়িৎ প্রবাহটা কোন দিকে আছে, চুম্বক ক্ষেত্রটা কোন দিকে আছে। যেমন তড়িৎ প্রবাহ আর চুম্বক ক্ষেত্র এখানে এল আর টি বরাবর আছে, তাহলে অবশিষ্টটাকে ডি, তাহলে ডি বরাবর চুম্বক বল, মানে যেটা অবশিষ্ট সেটার উপরই চুম্বক বল। এল আই আর বি যেই বরাবর প্রযুক্ত হয়েছে সেটা বাদে যেটা অবশিষ্ট সেই বরাবরই চুম্বক বল, আর সেই বরাবর মাত্রাটাই আমার ডি হিসেবে নিতে হবে। এটা যে সবসময় প্রস্থ থাকবে তাও কিন্তু না, চেঞ্জও হতে পারে। এই জিনিসগুলো কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, সো এবার আমরা চলে আসি ভিএইচ ইকুয়াল টু বিভিডি। এটা তো হল ভোল্টেজের সূত্র, যেখানে ভি এর পরিচয়টা কি বলছি আমি? আধান বাহকের সঞ্চারণ বেগ। এটা প্রোটন দিয়ে চিন্তা করি বা ইলেকট্রন নিয়ে চিন্তা করি, সেটাকে আমরা সঞ্চারণ বেগ বা তারণ বেগ বলতে পারি। তো আমরা এই সূত্রটারই আরেকটা টার্ম বের করতে পারি। কিভাবে? সেটা হচ্ছে আমরা এই চ্যাপ্টারে একটা ফর্মুলা পড়েছিলাম। ফর্মুলাটা কেমন ছিল মনে করে দেখো। এরকম একটা ফর্মুলা ছিল, তড়িৎ প্রবাহ আর সঞ্চারণ বেগের মধ্যে সম্পর্ক এন এ ভি ই। সো আমরা ভিডি দিয়ে দেখেছিলাম, ভিডি হচ্ছে ড্রিফট ভেলোসিটি বা সঞ্চারণ বেগ, ভি দিয়েও লিখতে পারি। সো এ আই হচ্ছে তড়িৎ প্রবাহ, এন হচ্ছে প্রতি একক আয়তনে ইলেকট্রনের সংখ্যা বা প্রতি একক আয়তনে প্রবাহিত মানে যে পরিবহন আধান আছে সেই পরিবহন আধানের সংখ্যা। এ কি? এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর ভি কি? ভি হচ্ছে আমার সঞ্চারণ বেগ, আর ই কি? ই হচ্ছে আমার যে কোনো একটা ইলেকট্রন বা প্রোটনের চার্জের মান। দ্যাট মিনস ইলেকট্রনের ক্ষেত্রেও চার্জের মডুলাসটা নিব আমরা 1.6 × 10⁻⁹ কুলম। দ্যাট মিনস ই এর ভ্যালুটা সুনির্দিষ্ট 1.6 × 10⁻⁹ কুলম। তো এই সূত্রটাকেই কিন্তু এখানে লিখেছি। দেখো আমরা ভিকে এক পাশে রেখে আই বাই এন এ ই লিখেছি। একে কি লিখতে পারি? একে আমরা লিখতে পারি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর এখানে প্রস্থচ্ছেদ অংশটা আসলে কোনটা এটা একটু দেখাই। এখানে প্রস্থচ্ছেদ অংশ কিন্তু আসলে এতটুকুটা, যে এই অংশটা কিন্তু আমার প্রস্থচ্ছেদের অংশ। সো এই অংশটার ক্ষেত্রফল যদি বের করতে চাও তাহলে এই অংশটার মাত্রা কি হবে? এই অংশটার মাত্রাগুলো কিন্তু দেখো, এই জায়গার যে মাত্রাটা, এই মাত্রাটা কত? এই মাত্রাটা ছিল টি, আর এই যে মাত্রাটা, এই মাত্রাটা কত? এই মাত্রাটা হচ্ছে ডি। তাহলে এই একে আমরা কি লিখতে পারি? ডি ইন্টু টি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যেহেতু। সো আলটিমেটলি আমরা আই ডিভাইডেড বাই কি লিখলাম? এন ডিটি ইন্টু ই। সো এই টার্মটা আমরা বসিয়ে দিব কোথায়? এই সূত্রটার এই জায়গাটার মধ্যে, ভি এর জায়গার মধ্যে এই জিনিসটা আমরা বসিয়ে দিব। এই জিনিসটা বসিয়ে দিলে আমরা কিন্তু আরেকটা সূত্র পেয়ে যাব। সেই সূত্রটা কি? সেই সূত্রটা হচ্ছে ভিএইচ ইকুয়াল টু বিআই ডিভাইড বাই এনটিই। তাহলে আমরা হল ভোল্টেজেরই দুইটা সূত্র দেখে গেলাম। এই জায়গায় যে মানটা আসবে সেটা নির্ণয় করার দুইটা সূত্র দেখে গেলাম কোনো এক্সপেরিমেন্ট ছাড়াই। আমরা যদি জাস্ট কত চুম্বক ক্ষেত্র প্রয়োগ করছি,
কত সঞ্চারণ বেগে ইলেকট্রন বা আধান যাচ্ছে আর কোন বরাবর চৌম্বক বল প্রযুক্ত হচ্ছে, এই দূরত্বটা যদি নিয়ে বসিয়ে এই তিনটা রাশিমালা যদি পরস্পর সাথে গুণ করি তাহলে হল ভোল্টেজ পেতে পারি। অথবা কত তড়িৎ প্রবাহ আমি প্রবাহিত করছি সেই আই, কত চুম্বক ক্ষেত্র আমি প্রয়োগ করছি সেই বি, একক আয়তনে কত আধান প্রবাহিত হচ্ছে সেই এন, পুরুত্ব দিয়ে কি বোঝাচ্ছে এখানে টি, যেই বরাবর চুম্বক ক্ষেত্র প্রযুক্ত হচ্ছে সেই বরাবর মাত্রা। খেয়াল রাখবা বন্ধুরা, টি যে সবসময় পুরুত্ব হবে তা না, যদিও বেশিরভাগ ক্ষেত্রেই টি পুরুত্বই হয় তোমাদের পরীক্ষাগুলোতে, কিন্তু আমি তাও বলে নিচ্ছি যে খেয়াল রাখবা যে টি হচ্ছে সেই মাত্রা যেই বরাবর চুম্বক ক্ষেত্র প্রযুক্ত। আমাদের এই ঘটনার জন্য চুম্বক ক্ষেত্র কোন বরাবর প্রযুক্ত ছিল? পুরুত্ব বরাবর, তাই আমি টি এর পরিচয় এই আমাদের ঘটনাটার জন্য পুরুত্ব বলছি। বাট অন্যান্য ঘটনার জন্য কোনো একটা জায়গায় ধরো চুম্বক ক্ষেত্রকে প্রয়োগ করা আছে দৈর্ঘ্য বরাবর, তাহলে টি এর ভ্যালু হচ্ছে দৈর্ঘ্যের ভ্যালু। সো এভাবে একটু চিন্তাটা করবে। আচ্ছা যাই হোক, সো আমরা BINT জানলেই কিন্তু VH বের করে ফেলতে পারবো, কারণ ইটা কিন্তু মুখস্থ, ইটা কিন্তু আমার বলে দিবে না। ইউ এর মান কত? 1.6 × 10⁻⁹ কুলম। তো বন্ধুরা আমরা তাহলে কিন্তু দেখে ফেললাম যে আমাদের হল ভোল্টেজের যে সূত্র আছে সেটা। আমি আরেকটা জিনিস একটু বলে যেতে চাই, সেটা হচ্ছে মাঝে মাঝে হল প্রাবল্যও বের করতে বলে। এইটাই হচ্ছে হল প্রাবল্য। সেটা কীভাবে বের করবে? তুমি যদি VH বের করতে পারো আর ডি যদি জানা থাকে তাহলে VH আর ডি, VSও দুইটা সূত্র দিয়ে বের করা যায়, যে কোনো একটা সূত্র দিয়ে বের করবা, বের করে ডি দিয়ে যদি ভাগ দিয়ে দাও তাহলেই ই পেয়ে যাচ্ছ। এভাবেও চিন্তা করতে পারো। আবার কেউ যদি এই সূত্র আর এই সূত্রকে চিন্তা করো তাহলে কিউ কিউ কাটা, দুটো সমান দিলে ই ইকুয়াল টু VB, মানে জাস্ট এই ভি থাকতেছে আর বি থাকতেছে। দ্যাট মিনস ভি হচ্ছে তোমার সঞ্চারণ বেগ বা তারণ বেগ জানলে আর চুম্বক ক্ষেত্র জানলে এভাবেও কিন্তু এই হল প্রাবল্যটা বের করা যায়। যদিও এগুলো অ্যাডমিশনে আসে এইচএসসি লেভেলে সাধারণত হল ভোল্টেজই বের করা আসে। তো চলো আমরা একটা ম্যাথ দেখে ফেলি। সো আমাদের এখানে প্রশ্নটা কি দেওয়া আছে? 0.04 মিটার প্রস্থ ও 1 মিলিমিটার পুরুত্বের একটি তামার পাত যার পুরুত্ব দেওয়া বরাবর 5 টেসলা চুম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয়েছে। তাহলে আমার প্রস্থের ভ্যালু দেওয়া আছে আর আমার পুরুত্বের ভ্যালু দেওয়া আছে, আর পুরুত্ব বরাবর 5 টেসলা চুম্বক ক্ষেত্র প্রয়োগ করা আছে। তার মানে এখন কিন্তু আমি পুরুত্বকে টি বলতে পারছি, কারণ টি এর পরিচয় কিন্তু এভাবে আমি শিখেছি যে চুম্বক ক্ষেত্র যে বরাবর প্রয়োগ করা হচ্ছে সেই বরাবর মাত্রা। যেহেতু পুরুত্ব বরাবর চুম্বক ক্ষেত্র প্রয়োগ করা হচ্ছে ঠিক আমাদের এক্সাম্পলটার মতনই যেটা দিয়ে সূত্র ডিরাইভ করলাম। সো আমরা এই টিকে এখন পুরুত্ব বলতে পারি। পাতের মধ্যে দৈর্ঘ্য বরাবর 10 এম্পিয়ার বিদ্যুৎ চালালে, তাহলে দেখো আমার পুরুত্ব বরাবর কিন্তু চুম্বক ক্ষেত্র আর দৈর্ঘ্য বরাবর হচ্ছে তড়িৎ প্রবাহ, তাহলে বাকি রইল যে এই অংশটা মানে প্রস্থ বরাবরই কিন্তু আসলে চুম্বক বলটা আসবে। আমি বলেছি তড়িৎ প্রবাহ আর চুম্বক ক্ষেত্র যেই বরাবর কাজ করে, অপর যে মাত্রাটা থাকে সেই মাত্রা বরাবরই আসলে কি কাজ করে? চুম্বক বল কাজ করে। আর চুম্বক বল যে বরাবর কাজ করে সেটাকেই আমরা ডি পরিচয়ে পরিচিত করব। তার মানে আমাদের এখানে পুরুত্ব চুম্বক ক্ষেত্র নিয়ে নিয়েছে, প্রবাহ দৈর্ঘ্য নিয়ে নিয়েছে, বাকি রইল প্রস্থ। সো প্রস্থ বরাবর চুম্বক বল, আর চুম্বক বল যে বরাবর সেটাকে ডি বলবো, তাই প্রস্থই আমাদের এই ম্যাথটার জন্য ডি। আচ্ছা, সো ডি হচ্ছে 0.04 মিটার। আই এর ভ্যালুও দেওয়া আছে, বি এর ভ্যালুও দেওয়া আছে, আর বলে দেওয়া আছে পরিবহন এবং পাতে পরিবহন ইলেকট্রন সংখ্যা প্রতি ঘনমিটারে 10⁻29 হলে, অর্থাৎ আমাদের স্মল এন এর ভ্যালু দেওয়া আছে, কিন্তু স্মল এন এর ভ্যালু দেওয়া আছে 10⁻29 পার মিটার কিউব, দ্যাট মিনস প্রতি ঘনমিটারে। যেহেতু সৃষ্ট হল বিভব আর ইলেকট্রনের তারণ দ্রুতি নির্ণয় করতে বলা হয়েছে। সো আমরা চলো এই জিনিসগুলো যদি বের করতে চাই লিখে ফেলি কী কী দেওয়া আছে। সো এই জিনিসগুলো আমাদের কাছে দেয়া আছে, প্রত্যেকটা জিনিসই আমি বলেছি। ই এর ভ্যালুটা আমাদের একটু বেসিক্যালি মুখস্থ রাখতে হবে। ই কত? 1.6 × 10⁻⁹ কুলম। আমরা দুইটা জিনিস বের করব, হল বিভব VH, ক্যাপিটাল VH, আর স্মল ভি তারণ বেগটা বের করব, তারণ দ্রুতি বা বেগ যেটাই বলি। সো আমরা VH = BI/NT এই ফর্মুলাতে যাওয়াটা ইজিয়ার। কেন? কারণ আলটিমেটলি আমার BI সব কিছুই দেওয়া আছে, সো এটাতে আমরা চলে যেতে পারি, কারণ আমার ভি তো দেওয়া নেই, বরং ভি জানতে চাওয়া হয়েছে। সো আমি BVD চাইলেও শুরুতেই ইউজ করতে পারছি না। সো এই ফর্মুলাতে চলে আসলে বি জানি, আই জানি, এন জানি, টি জানি, সব দেওয়া আছে। সো জাস্ট বসিয়ে ইও জানি, সব দেওয়া আছে, জাস্ট বসিয়ে দিলে আমরা VH পেয়ে যাচ্ছে। কত আসছে? 3.125 × 10⁻⁶ ভোল্ট। সো আমরা হল বিভব পার্থক্যটা যেটা সেটা বের করে ফেললাম, বা হল বিভবটা বের করে ফেললাম। এখন আমরা আসবো আরেক আই ইকুয়াল টু NAVE সূত্রে। সো সেখানে ভিটা বের করতে চাই, সো আমি লিখলাম V = I/NAE। সো একে আবার ভাঙিয়ে কি লিখতে পারি? TDE, কারণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে পুরুত্ব আসে আর প্রস্থ আসে। সো আলটিমেটলি আমি
এই ফর্মুলাটা ইউজ করেই কিন্তু অ্যাকচুয়ালি আই জানি, এন জানি, টি জানি, ই জানি, সব জানি। সো আমি ব্যবহার করে ভিটা বের করে ফেলতে পারবো। সো ভিটা আমার কত আসছে 1.56 ইন্টু 10⁻⁵ মিটার পার সেকেন্ড। সো আমরা কিন্তু এইভাবে সব কিছু এসআই একক বসালে আমরা ভি বা তারণ বেগ যেটা, সেটাও কিন্তু এসআই এককই পেয়ে যাবো। বেসিক্যালি তারণ দ্রুতি জানতে চাওয়া হয়েছে কারণ এগুলো দিক সাধারণত জানতে চায় না, জাস্ট ভ্যালুটাই জানতে চায়, তাই এটাকে তারণ দ্রুতি বলাটাই শ্রেয়। সো বন্ধুরা, আজকে আমরা দেখে ফেললাম হল বিভব নিয়ে আলোচনা। সো খুব সিম্পল আলোচনাই কিন্তু ছিল। হল বিভব টপিকটা অনেকেরই কঠিন লাগে, বাট এইচএসসি লাইফে আমার এই জিনিসটা কঠিন লাগতো না, তাই আমি এটাকে ইজি বলছি। আমার মনে হয় যে আমি যেভাবে বুঝিয়েছি এরপরে তোমাদের কাছেও এটা অনেক ইজি লাগবে, এটা কঠিন তেমন আলোচনা না। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।